স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আমি কথা বলতে চাই জামাত ইসলামের আমির একটি বক্তব্য দিয়েছেন গতকাল। সে বক্তব্যটি হলো যে জামাত ইসলামের কেউ দেশ ছেড়ে কোথাও পালিয়ে যায়নি কখনো। তো আসলে ওনার এই বক্তব্যটা আসলে উনি ইদানিং অনেক বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। কিন্তু ওনার এই বক্তব্যটা কিন্তু মানে পুরোপুরি সত্য নয়। প্রথম কথা হলো আমি সেজন্য এই বক্তব্যটা নিয়ে একটু কথা বলতেছি যে এই বক্তব্যটা প্রথম কথা হলো এই বক্তব্যটা সম্পূর্ণ সত্য নয়। কারণ জামাত ইসলামের আমির অধ্যাপক গোলাম আজম ৭১ সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন। চূড়ান্ত সত্য ইতিহাস। সুতরাং আপনি এই কথা বলতে পারেন না। আপনি এই কথাটা বলতে পারেন না। ১ নম্বর পয়েন্ট। নাম্বার 2 হলো শুধু অধ্যাপক গোলাম আজম নয়, তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এই দলটির শীর্ষ পর্যায়ের অসংখ্য নেতা পালিয়ে গেছিলেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সুবাদে সকলকে রাজনীতির জন্য মানে উন্মুক্ত করে দিলেন যে কেউ পলিটিক্স করতে পারবে, এখানে কোনো ইয়ে থাকবে না, ব্যারিকেড থাকবে না, কোনো বাধা থাকবে না। তিনি বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন দেখতেন, বাংলাদেশে সকলকে নিয়ে বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তিনি চাইতেন। তার প্রেক্ষাপটে তৎকালীন যে আওয়ামী লীগকে আপনার ইয়ে করা হয়েছিল, ভ্যানিশ করা হয়েছিল, নিজেরাই আওয়ামী লীগ নিজেদেরকে ধ্বংস মানুষের ইয়ে করে দিয়েছিল, বিলুপ্ত করে দিয়েছিল, সেই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পেয়েছিল জামাত ইসলামী নেতৃবৃন্দ, তারা জামাত ইসলামী করার সুযোগ পেয়েছিল। অন্যান্য বিভিন্ন দল তারা রাজনীতি করার সুযোগ পেয়েছিল একটি বহুদলীয় গণতন্ত্রের চর্চা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু বাংলাদেশে পরিবর্তিত হয়। তো তার আগ পর্যন্ত আপনাদের নেতারা কিন্তু সবই পলাতক ছিল। তো আপনারা এটা ভুলে গেলেন, এটা ভুলে গেলে হবে না। প্রথম কথা হলো এইটা। দ্বিতীয় কথা হলো আপনি যে ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা তো ফ্যাসিবাদী শাসক একজন, মানে বাংলাদেশের মানুষ কর্তৃক বিতাড়িত হয়েছে, মানে যেটাকে বলে একদম ঝেঁটিয়ে বিদায়, অর্থাৎ পার্লামেন্ট সহ মন্ত্রী সহ তারা সবকিছু এখান থেকে বিদায় হয়েছে। আর আপনি আর একটা ইঙ্গিত যেটা করতে চাচ্ছেন, মানে আমিরে জামাত অধ্যাপক শফিকুর রহমান সাহেব, সেটা কিন্তু মানে অন্যায্য। এটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না, এবং এটার জন্য আপনার প্রতি অসংখ্য মানুষের অনেক শ্রদ্ধা যারা আছে, যে ঠিক আছে আপনার দলের পলিটিক্স করে না, জামাত ইসলাম করে না, কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা আছে, এমন অসংখ্য মানুষ কিন্তু আপনার প্রতি শ্রদ্ধাটা হারিয়ে ফেলবে এই বক্তব্যের দ্বারা, এই যে আপনার এই ধরনের মানে একটা তির্যক মন্তব্যের দ্বারা। কেন জানেন? আপনি তারেক রহমানকে ইঙ্গিত করতে যদি চান, এটা কিন্তু মানে সম্পূর্ণ ভুল। তারেক রহমান কিন্তু পালিয়ে যাননি বাংলাদেশ থেকে। আমরা সাক্ষী, আমরা তো দেখেছি ৭ সালে কি হয়েছিল বাংলাদেশ 111 কিভাবে সংগঠিত করা হয়েছিল বাংলাদেশ ভারতীয় র এজেন্ট দ্বারা। এদেশের জনগণ করেছিল কিছু? আপনি আমার এই প্রশ্ন উত্তর দেন। 111 কি দেশের জনগণ ঘটিয়েছিল? 111 ঘটেছিল আমেরিকা এবং ভারতের গোয়েন্দা সংস্থারা এদেশে তারা 111 ঘটিয়েছিল। আর সেই 111 এর মাধ্যমে প্রথমে তৎকালীন বিরোধী দলীয় শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয়, পরবর্তী সময়ে তারেক রহমানকে অ্যারেস্ট করা হয়, তার পরবর্তী সময়ে ইমিডিয়েট তৎকালীন যে ইমিডিয়েট প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তাকেও অ্যারেস্ট করা হয়। আর তারেক রহমানকে অ্যারেস্ট করে কি মানে স্বাভাবিকভাবে রাখা হয়েছিল? তারেক রহমান কবে পালালেন? আমাকে বলেন, তারেক রহমান কবে পালালেন? 28 অক্টোবর তৎকালীন বিএনপি ক্ষমতা ছেড়ে দিল। আপনারা সবাই জানেন যে লাশের উপর নৃত্য করেছিল আওয়ামী লীগের বা ওই বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সেই দিন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন বিএনপির মানে নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারপরে একটা যে সরকার প্রতিষ্ঠা হইল, অন্তর্বর্তী সরকার ইয়াজউদ্দিনের অধীনে, সেটা ফেল করলো। এই ফেল করাটার পিছনে তো ষড়যন্ত্র, এটাই হচ্ছে ইন্ডিয়ান র এবং সিআইএ ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের পরেই কিন্তু শুরু হলো 111 ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসন। আর সেই শাসন আমলে শুরু হলো গণ রাজনীতিবিদদের গণগ্রেপ্তার, রাজনীতিবিদদের উপরে নিপীড়ন। আপনি
আহ একটু মনে করুন তো, তৎকালীন সময়ে কই তারেক রহমান কি মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা নেওয়ার পরদিন কি তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? কিন্তু ওই মিন্ট রোডের বাসায় ছিলেন। তো ওই মিন্ট রোডের বাসায় কিন্তু অবস্থান করেছিলেন। ওই মিন্ট রোডের বাসা থেকেই তারেক রহমানকে কিন্তু আটক করে নিয়ে আসা হয়েছিল। আটক করে নিয়ে আসার পরে তারপরে কি বীভৎস নির্যাতনটা হলো, এদেশের মানুষের তো তলটা যায় একদম চোখের সামনে ভাসছে। তার মেরুদণ্ড তাকে উপর থেকে ফেলে দিয়ে তার মেরুদণ্ডটি ভেঙে দেওয়া হয়েছিল, তারপরে অকথ্য নির্যাতন করা হয়েছিল। তিনি হাঁটতে পারছিলেন না, দাঁড়াতে পারছিলেন না। তার এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সে অসুস্থ অবস্থার মধ্যে দিয়েই তাকে মেরে ফেলার জন্যই তো মঈনুদ্দিন ফখরুদ্দিন, এই র এজেন্টরা, আজকে সিআই এজেন্টরা ওই অনিলের সময় তার উপরে এই অকথ্য নির্যাতনটি করেছিল। কারা করেছিল? আপনি যদি প্রকৃত সত্যবাদী হন, আপনি স্বীকার করতে হবে যেটা করেছিল ইন্ডিয়ান র এজেন্টরা, এবং তাদের পরামর্শে বাংলাদেশে কিছু আহ, মানে উচ্চাকাঙ্ক্ষী কিছু কর্মকর্তারা। তারেক রহমানকে ওই ধরনের নির্যাতনের পরে তারেক রহমানকে যখন বাইরে থেকে বিভিন্ন গোষ্ঠী কথাবার্তা বললো, একটা পর্যায়ে তারেক রহমানকে যখন আহ মানে দেখলো যে তাকে বাঁচানো কঠিন হতে পারে, তার জীবন মৃত্যুর হতে পারে, এবং সে দায় হয়তো তারা টেনে তো নিতে পারবে না, তাদের মধ্যে হয়তো এমনটি হয়েছিল একটা পর্যায়ে এসে তারেক রহমান যদি কারা মানে অধীনে বা তাদের অধীনে বন্দি থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে, সেই দায় হয়তো তারা সহ্য করতে পারবে না, তাদের উপর তখন তারা, এদেশের জনগণ হয়তো তাদেরকে ক্ষমা করবে না। সেই কারণে তারেক রহমানকে তারা তখন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, পালিয়ে নয়। তারেক রহমান কখনো পালিয়ে যায়নি। আর ওই যে একটা চিঠি টিটির কথা বলেন না, যে আমি আর রাজনীতি করবো না, ওইটাও ওই সময় ডিজিএফআই এর লেখা চিঠি, তারাই ওটা করেছিল, তারাই ওটা প্রচার করেছিল, তারা করেছিল। আপনি কি বলবেন? তখন তাকে শারীরিকভাবে যেভাবে মানে মানে করে দেওয়া করা হয়েছিল, তিনি তখন রাজনীতি, তখন তো তার বাঁচার প্রশ্ন, এবং তাকে তিনি কিভাবে পালাই গেছিলেন? তাকে তো এদেশের সরকার, তৎকালীন সেই তত্ত্বাবধায়ক মানে অনিল সরকার, তারা তাকে এয়ারপোর্টে বিমানে উঠিয়ে পাঠিয়েছিল লন্ডনে চিকিৎসার জন্য। আপনি এই মিথ্যাচার করলে কিন্তু হবে না, ইতিহাস মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করলে হবে না। আপনি শফিকুর রহমান, আপনি জামাত ইসলামের আমির, একটা সম্মানিত মানুষ, আপনি আহ, এই সব ইঙ্গিত করতে পারেন না। খালেদা জিয়া, তারেক রহমান পালিয়ে যাওয়া মানুষ নয়। খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য বহুত চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি মানে দেশ ছেড়ে যেতে না আহ, রাজি হওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশে ফিরে আসতে পেরেছিল। এগুলো ইতিহাস। আজকের এই যে আমাদের 25-26 বছর বয়সের তরুণ ভাইয়েরা যারা এখন রাজনৈতিক ভাবে অনেক মানে আগ্রহী হয়ে উঠেছেন, এটা প্রয়োজন ছিল, বাংলাদেশের তরুণদের রাজনীতি আগ্রহী হওয়ার প্রয়োজন ছিল, হয়েছে, এটা ভালো হয়েছে। কিন্তু তারা আসলে অনেক ইতিহাস জানে না। হ্যাঁ, তারা অনেক কিছু জানে না। তারা 111 ইতিহাসটা পরিষ্কারভাবে তারা দেখেনি নিজেরা চোখে, এখন অনেকের কাছ থেকে হয়তো শোনে ভুল ভাবে। আবার তারা 96 একটা 15 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছিল, কেন হয়েছিল, কোন প্রেক্ষাপট হয়েছিল, সেই ইলেকশন পরবর্তী সময়ে যে একটা সংবিধানের সংশোধনীর মধ্য দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিল, সেটা তারা জানে না। অনেক কিছুই তারা জানে না, বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস তারা সঠিকভাবে জানে না। তারা দেখেছে শুধু ফ্যাসিবাদ শেখ হাসিনার, এবং এই ফ্যাসিবাদ দেখে তারা অনেকে মানে এতটা রাজনীতির প্রতি ঘৃণা হয়েছে যে তারা এখন আসলে সত্যিকার অর্থে রাজনীতিবিদদের প্রতি তারা একটা ভুলভাবে ইয়ে করে। তো দর্শক, ভালো থাকুন, আমার কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ, আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।